নমস্কার, আরো একটা এপিসোড নিয়ে হাজির হলাম আমার শ্রোতা, ভিউয়ার্স, ফলোয়ার্সদের সামনে। আজকে একটা ছোট্ট টপিক বেছে নিয়েছি আলোচনা করব বলে। চিলড্রেন্স needs of your children। একজন শিশুর চাহিদা ঠিক কি কি? কারণ আপনি যদি আপনার চাহিদার বিষয়টি বুঝতে পারেন, আপনি যদি শিশুর চাহিদার বিষয়টি বুঝতে পারেন, তাহলে তার দুটো অংশ বেরোয়। আমি এই চাহিদাটা ফুলফিল করব, অথবা এই চাহিদাটাকে আমি ইগনোর করব, দেব অথবা দেব না। এই দুটোর মাঝখানেও কিন্তু একটা ব্যালেন্সিং ফোর্স কাজ করে, সেটা হলো কতটা দেব আর কতটা দেব না। অর্থাৎ চাহিদা তুঙ্গে থাকতে পারে, পুরোটা হতে পারে, চাহিদা পূরণের সিদ্ধান্ত কাট অফ হতে পারে, অথবা দেব এবং দেব না একটা ব্যালেন্স হতে পারে। এবং এভাবেই বাস্তবত আমরা বাবা মারা সন্তানদের ব্যালেন্সিং পদ্ধতির মধ্য দিয়ে মানুষ করে তুলি। তাদের হুঁশ, তাদের পার্সোনালিটি, তাদের ব্যক্তিত্ব এবং তাদের বিবেক জাগ্রত করি এবং তাদেরকে সঠিকটা বেঠিকটা চিনতে সাহায্য করি। প্যারেন্টিং এর এটাই মূল কথা। প্যারেন্টিং মানে এই নয় যে আমি যেন তেন প্রকারানো একটা দাবিকে পূরণের জন্য আমি আমার পরিশ্রম, আমার সমস্ত রকমের অর্থনৈতিক পরিস্থিতিকে ইনভলভ করব। সো সবার প্রথম জানার চেষ্টা করা যাক চিলড্রেন্স নিডস কি। প্রথম হচ্ছে কি এস্টিম নিডস। খেতে চাওয়া, ড্রেস চাওয়া, মামার বাড়ি যেতে চাওয়া, অথবা বাড়িতে একটা পাহারাদার বসানো, এগুলো একটা শিশুর চাহিদা হতেই পারে। কিন্তু শুধু শিশু নয়, প্রতিটি মানুষের সব থেকে বড় চাহিদার নাম হলো সেলফ এস্টিম, অর্থাৎ নিজের সম্পর্কে মর্যাদার বোধ। একটা শিশুর এই বোধ প্রচন্ড গুরুত্বপূর্ণ। এই জন্য ইউ আর অ্যান ইডিয়েট যখনই আমরা এটা উচ্চারণ করি, তখন তার সেলফ এস্টিমে আঘাত করি। তুমি একটা গাধা, তোমার দ্বারা কিছু হবে না, তোমার থেকে দেখো তো রামু কত স্মার্ট। আমরা এই ধরনের কথাগুলো বলে একটা শিশুর এস্টিমে আঘাত করি এবং তার সেলফ এস্টিম তৈরি করার ক্ষেত্রে তাকে আমরা নেগেটিভলি ট্রিট করে তাকে আমরা ক্ষতিগ্রস্ত করে তুলি, তার মানসিকতায় আমরা আঘাত সৃষ্টি করি। অর্থাৎ সেলফ এস্টিম বাড়ানোর জন্য পজিটিভ অ্যাপ্রোচ, পজিটিভিটির কথা বলা, উৎসাহের কথা বলা, পারবো, এই আত্মবিশ্বাসকে জাগ্রত করা খুব ইম্পর্টেন্ট। ছোট্ট একটা উদাহরণ দিই। রামু বয়স 3, পাশের শ্যামল কাকুর দোকান থেকে মনে হলো মায়ের যে 10 টাকার তেজপাতা নিয়ে আসার দরকার। মা খুব ব্যস্ত আছে, বাবা তুই দেখ তো রামু কাকুর দোকানে একটু পাস কিনা তেজপাতাটা, এনে 10 টাকা নিয়ে যা। তুই এক কাজ কর, আরো 10 টাকা নিয়ে যা, এর সঙ্গে একটু রামু কাকুকে বলবি তেজপাতা আর ধনে পাতা দুটো যেন দিয়ে দেয়। পাশের দোকানে রামু গেল 20 টাকা নিয়ে, এবং যথারীতি প্রথম দিনের অভিজ্ঞতায় সে তেজপাতা নিয়ে হয়তো ফিরল, কিন্তু
তেজপাতা এনে মায়ের তেজ বাড়িয়ে দিল এবং ফেলিওর হলো। তার জন্য মা বললো তোকে দিয়ে কিছু হবে না, প্রথম দিন দোকানে পাঠালাম তাতেই তুই ফেল, তাই তো হওয়ার কথা। আসলে ওই রামুকে প্রথম দিনেই একটু বেশি টাস্ক দিয়ে দেওয়া হয়েছে। সেখানে উচিত ছিল রামুর প্রথম দিনের টাস্কটিকে একদম সহজ করে দেওয়া, সেটা হয়নি। এবং প্রথম দিন যে কাজটি করতে গেল রামু, তার জন্য একটা প্রণোদনার ব্যবস্থা করা উচিত ছিল। প্রণোদনা মানে একটা মোটিভেশনের, একটা তাকে উৎসাহিত করবার ব্যবস্থা ছিল। এই তুই কাজ কর, তুই এখান থেকে আরো 2 টাকা দিয়ে 2 টাকার একটা টফি নিয়ে নিবি, বা শ্যামল কাকাকে বলবি যে বাবু দাদা কাকু আমাকে মা বলেছে একটা টফি দিতে, দেখবি তোকে শ্যামল কাকা দিয়ে দিত। তো এইভাবে আমরা বিভিন্ন পলিসি নিতে পারি যাতে সেলফ এস্টিম, মানে অ্যাকচুয়ালি মূল বিষয় হলো একটা কাজ যাতে সে পারে তেমনভাবে প্রেজেন্টেশন করতে পারলে কাজটা পারা সম্ভব হবে এবং সাফল্যই আমাদের উৎসাহিত করবে এবং তার থেকে সেলফ এস্টিম জেনারেট করবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা সোশ্যাল নিডস। সোশ্যাল নিডস মানে প্রতিটি মানুষই চায় যে আমি যেন আমাকে যেন সহজে চেনে। দেখবেন সমাজে কিছু এই শোনো এই রিক্সা এই রিক্সা, না রিক্সাওয়ালা আপনার তো পাড়ার ওটা রিক্সাওয়ালা, আপনি জানেন তাকে, চেনেন তাকে, ইউ নো ভেরি ওয়েল। এই রিক্সা না, রিক্সাটা হচ্ছে যে রিক্সাটা মানে ওই গাড়িটার নাম রিক্সা, ওই যন্ত্রটার নাম রিক্সা, বাট আপনি ওই দাগিয়ে দিচ্ছেন ওর নাম থাকা সত্ত্বেও, তাহলে ওকে আপনি দাগিয়ে দিচ্ছেন একটা বিশেষ শব্দ প্রয়োগ করে। না, এই সোশ্যাল নিডসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাম ধরে ডাকা। এই কথাটার দিকে গুরুত্ব দিতে হবে আমাদেরকে। আর যাতে সে সকলের সঙ্গে মিশতে পারে, সকলকে চিনিয়ে দেওয়া, কে বন্ধু এটা তাকে বুঝতে দেওয়া এবং তাদের সঙ্গে সেইভাবে বিহেভিয়ার করা। এবং সেফটি অ্যান্ড সিকিউরিটি নিড, তৃতীয় নিড, সেফটি অ্যান্ড সিকিউরিটি নিড। একজন শিশু দেখবেন, খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে দেখা যাচ্ছে সে দিদিমার কাছে বড় হচ্ছে, দেখবেন দাদু দিদিমার সঙ্গে তার একটা বন্ড তৈরি হয়। বাইরে যাচ্ছে তাও সে দিদিমা যাচ্ছে না ভেবে সে আতঙ্কিত হয়ে উঠেছে। সে বাবা মার সঙ্গে বেড়াতে যাচ্ছে কিন্তু সে ভাবছে দিদিমা যাবে না, তাহলে আমার কি হবে। তাহলে এই যে সিকিউরিটি অ্যান্ড সেফটির সেন্স, যাতে বাচ্চা সবসময় এই সেন্সটা থেকে একটা পজিটিভ রেসপন্স পায়, না ইউ আর সিকিউরড, তুমি নিরাপদ আছো, তোমার কোনো ভয় নেই, এই তো আমরা আছি, এই তো বাবা আছেন, এই তো দেখো এইভাবে ভাবতে হয়, তুমি এই জিনিসগুলো তোমার মধ্যে আছে, তাহলে ভয়ের কোনো কারণ নেই। এগুলো তাকে শেখানো, বোঝানো, প্রথম থেকে অ্যাওয়্যার করা, এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট হচ্ছে ফিজিক্যাল নিড। ফিজিক্যাল নিড অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ একজন শিশু যখন তার পার্সোনালিটি ডেভেলপ হচ্ছে 3 বছর বয়স থেকে, সে যখন আয়নার সামনে দাঁড়ায়, সে যখন নিজেকে দুর্বল দেখে, সে যখন নিজেকে খর্বকায় দেখে, সে যখন নিজেকে কুশ্রী দেখে, ভাবছে সে নিজেকে কুশ্রী, তার সেলফ এস্টিমের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত অবস্থা তৈরি হতে পারে। সো সোশ্যাল ফিজিক্যাল নিড, অর্থাৎ বাচ্চাকে খেলাধুলার মধ্যে রাখা, বাচ্চাকে স্বাস্থ্যের চর্চার মধ্যে রাখা, এগুলো কিন্তু ছোট বয়স থেকেই ডেভেলপ করতে হবে। এবং এক্ষেত্রে শ্রেষ্ঠ পন্থাটির নাম হলো রোল মডেল প্লে। If the mother play with the child, if the mother do some exercise in front of the children, if the mother go to work with her children, if the father play some football with his child, দেখবেন এ থেকে একটা ফিজিক্যাল নিড পূরণ হবে। অর্থাৎ আমরা রোল মডেল হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারি। রোল মডেল মানে কখনোই এটা নয় যে আমার বাবা সলমন খানের মতো বুক ফুলিয়ে চলে।
বা আমার বাবা অক্ষয় কুমারের মতো যুদ্ধ করতে পারে। রোল মডেল, একজন শিশু তার পিতামাতার থেকে, তার প্যারেন্টসের থেকে একটা জিনিস, সহজ জিনিসে চায়, দ্যাট ইজ সিকিউরিটি অ্যান্ড সেফটি। তার সাথে তার যে প্রয়োজনীয়তা, ফিজিক্যাল নিডস, সঠিক সময়ে খাওয়া পাওয়া, নিউট্রিশন, তার এক্সারসাইজ, তার প্লে, তার খেলাধুলা, তার অ্যাক্টিভিটিস প্রচণ্ড ইম্পর্টেন্ট। আজকের ইঁদুর দৌড়ে কিন্তু আমরা এই জায়গাটাকে ইগনোর করতে শুরু করেছি। অনেক সময় আমরা ভাবি, খুব অদ্ভুত একটা জিনিস ভাবি, অন্যায্য, অনৈতিক এবং সম্পূর্ণরূপে বিজ্ঞান বিরোধী, যে আমরা ভাবি এই মাধ্যমিক পর্যন্ত আগে পড়ে নিক, তারপর সে খেলাধুলায় যাবে। এবং তাই হচ্ছে। আমরা যারা মাঠে ঘাটের সঙ্গে যুক্ত, আমরা যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত, সম্পৃক্ত থাকি স্পোর্টস নিয়ে, তারা লক্ষ্য করি যে মাধ্যমিকের পর একটি ছেলে কোনোদিনও সে খেলাধুলা করেনি। মানে বাড়ির লনে সে কিতকিতটাও খেলেনি, তার অভিভাবক তাকে খেলতে দেয়নি। কেন? যদি কিতকিত খেলতে গিয়ে সে পড়ে যায়, তার এক সপ্তাহ, তার যদি আঘাত লাগে, তার এক সপ্তাহ টিউশন বন্ধ হয়ে যাবে বা স্কুল বন্ধ হয়ে যাবে। সো এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ছেলে মেয়েদের স্পোর্টসে নিয়ে আসা তাদের ফিজিক্যাল ডেভেলপমেন্টে দারুণভাবে হেল্প করবে। তাকে সঠিক নিউট্রিশনের ধারণা দিতে হবে, হোল গ্রেন খাবারের দিকে তাকে দৃষ্টিভঙ্গি করতে হবে। বহু অভিযোগ যে আমার ছেলে তো গিলে গিলে খায়, চিবিয়ে খাই না, সে হোল গ্রেন খেতেই চায় না। তাকে লিকুইড করে দিতে হবে, লিকুইড করে হোল গ্রেন দেওয়া যায়। কিন্তু তাকে ওই বাচ্চার সঙ্গে খান কি আপনি বাচ্চাকে টিভি চালিয়ে খাওয়ান, তারপর নিজে অফিসে দৌড়ান। আপনি বাচ্চাকে টিভি চালিয়ে খাওয়ান, তারপর তাকে নিয়ে প্রাইভেট টিউশনিতে দৌড়ান। আপনি বাচ্চাকে মোবাইল চালিয়ে খাওয়ান, তারপর আপনি তাকে আবার পড়তে বসাবার জন্য প্রেশার দেন। আপনি বাচ্চার সামনে খান, আপনি জবের রুটি খান, আপনার বাচ্চাও জবের রুটি খাবে। জবের রুটিটা খাওয়ার সময় মুখে এমন একটা ভাব করুন যাতে জবের রুটিটা বোধহয় ক্যাডবেরির থেকেও বেশি খাবার, আর ক্যাডবেরিটা খেতে খেতে এমন একটা ভাব করুন যাতে ক্যাডবেরিটা জবের রুটির থেকে বিশ্রী খেতে লাগে, এরকম বোঝা যায় আপনাকে দেখে। সো দিস ইজ কল্ড ব্যালেন্সিং। Your child is not your property. Your child is not your future. Your child is the future of my country. আপনার শিশু আমার দেশের ভবিষ্যৎ, এবং আপনার লাভ হচ্ছে এটাই, আপনার শিশু দেশের গৌরব আর আপনার গর্বের বিষয়। আপনার শিশু আরো ভালোভাবে শিখুক, এই কামনা রইল, শুভেচ্ছাও রইল।